স্বাগত জানাচ্ছি খাতুরগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমরা আলোচনা করব একজন সফল চাষির সাথে। তিনি হচ্ছেন জয়পুরহাটের কালাই উপজেলার মোহাম্মদ মন্তেজার রহমান। আমরা তবে তার মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। দারিদ্র্যপীড়িত নওপাড়া গ্রামে মন্তেজারের বাড়িটা যেন একটু অন্যরকমই। তার বাড়িতে এখন শোভা পায় নানা ধরনের আসবাব, সেই সাথে গোয়াল ভরা গরু। অথচ জীবনের শুরুটা ছিল খুবই কঠিন। বছর 10 আগেও তার কতদিন যে গেছে খেয়ে না খেয়ে। তখন কাজের খোঁজে তিনি ঘুরে বেড়িয়েছেন দুয়ারে দুয়ারে। উপায়ন্ত না দেখে ধারকর্জ করে 2000 টাকায় 5 শতক জমি বর্গা নিয়ে শুরু করেন সবজি চাষ। সেই থেকে ঘুরে দাঁড়ানো শুরু তার। প্রথম বছর লাভ হয়েছিল 8000 টাকা। পরের বছরগুলোতে চাষের জমি আর লাভ কেবল বেড়েছেই। এবার মন্তেজার 4.5 বিঘা জমিতে করেছেন লাউয়ের আবাদ। আমি এই বছর 4.5 বিঘা মাটি লাউ লাগাইছি। মনে করি 4 ভাঙা 48,000 টাকা আমার খরচ হয়েছে। আর এই যাবৎ বিক্রি করেছি 40,000 টাকা বিক্রি করেছি। তো আশা করা যায় আরো 1 লক্ষ টাকা বিক্রি করব। মন্তেজার কেবল একাই এগিয়ে গেছেন তা নয়, তাকে দেখে অন্যরাও ধরছেন তার পথ। মন্তেজার একসময় পরের বাড়ির কাজ করতো। কাজ করতে করতে এই জমি এগুলা চাষ করতে লাগলো। চাষ করার দিকে ওনার খুব মানে লাভ দেখা যায়, যে পশাপাতি খুব করতেছে, ওনার দেখা দেখি আমিও করলাম। এলাকায় সবজি চাষের রমরমা অবস্থা হলেও কৃষি বিভাগের কর্মীরা তা এগিয়ে নিতে তেমন কিছুই করছে না। এমনকি কোনো সমস্যায় পড়লে পরামর্শ মেলে না বলে অভিযোগ মন্তেজারের। কৃষি অফিসের কোনো কোনো সহযোগিতা পাইনি। আমি গেছিলাম, কোনো পরামর্শ আমাকে দিল না। ওই সেখান থেকে ঘুরে আসে, আমি বাইরে আসে, আমার নিজে নিজে যে ব্যক্তিগত মূর্খ হিসাবে যা ব্যবহার করি, আমার কোনো এ যাবত থেকে 2002 সাল থেকে আমি আবাদ করি, আমার কোনো দিন আমার জমিতে আসেনি। তবে কৃষকদের এসব অভিযোগ পুরোপুরি সত্য নয় দাবি করে কৃষি বিভাগ বলছে তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। অভিযোগটা সত্য না, আমরা পরামর্শ সরাসরি দিচ্ছি। আমরা যেমন উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ দিই, পাশাপাশি আমাদের কৃষি পরামর্শ কেন্দ্র আছে প্রতিটি ব্লকে, সেখানে আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তা পরামর্শ দেন। তারপরও আমি এখন থেকে আরও বেশি তৎপর হব। প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিত করতে আগামীতে কৃষি বিভাগ আরও তৎপর হবে বলেও আশ্বাস দেন এই কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জানাব মন্তেজার রহমান আপনাকে। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যেটা আপনাকে আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি শুরু করেছেন একা একা, এবং কারো আপনি বলছেন আপনার রিপোর্টে দেখলাম যে কারো সহযোগিতা ছাড়াই। তো আর কিছু ফসল থাকতে কেন শুধু সবজিকে আপনি বেছে নিলেন, এটাই আপনি চাষ করবেন? কেন মনে হলো যে এখানে আপনি সাফল্য পাবেন? এটা আমি বিভিন্ন জায়গা দেখছি, অন্য এলাকার দেখছি সবজি চাষ করে। আমার কোনো সমর্থ নেই যে আসে আমি বাড়িতে চাষ করব। তখন আমার এক ভাইরা ছিল, সে ভাইরা কথা, তুমি এগুলা ধান ধুন চাষ করে এগুলা করে তুমি একা পারবে না, তোমার অর্থহীন, তোমার টাকা পয়সা নেয়, তোমাকে জমি মানুষে দিবে না, তো তুমি এক কাজ করো, আমি এগুলা আবাদ করি, এই পরামর্শটা নিলে ভালো হবে। তো কী করলাম, চিন্তা করলাম, তো কাঁচলাও তো আমাকে কে দিবে? তো আমার চাচা তখন কাঁচলা মুসার জমি ছিল, তো চাচা করলো বা তাহলে কাঁচলা লে 15 টাকা দিস। তো 2000 টাকা কাঁচলার দাম। তো কাঁচলা আমি নিলাম, 500 করে কাঁচলা গেল, পরামর্শ আমার ভাইরা নিয়ে গারে ফসল খুবই ভালো হলো। আচ্ছা, প্রথম বছর আপনি অনেক সাফল্য পেলেন। 10,000 টাকা বিক্রি হয়েছে 500 জমি। প্রথম বছর মানে আজ থেকে কত বছর আগে? সেটা মনে করো আজ থেকে 10 বছর, 10 বছর আরো আগে। কিন্তু 10 বছর 2002 সাল থেকে লাউ আবাদ করা এগুলা বেশি করছি। আচ্ছা, তার আগেতে শুরু, তো এইভাবে বৃদ্ধি। তাতে আমি দেখলাম অন্য কোনো ফসল করে আমি একা পারবো না, এই ফসলের উপর জোর দিলাম। আচ্ছা, ধীরে ধীরে বাড়তে মানে লাভই হয়, লস নেই। দামও যদি বাজারে একটু কমে যায় তারপরেও তবিল ওঠে, মানে লসের থাকি না। এইভাবে করতে করতে মনে করো করে গেলাম। এই বছরে আসে 4 বিঘা মাটি লাগাইছি, তা তো মোটামুটি ফলাফল ভালো পেয়েছি, ভালোই হচ্ছে। বাজারের দাম কম হিসাবেও তাও হচ্ছে। আচ্ছা, আপনার গ্রামে সাধারণত আপনাকে সবাই সফল লাউ চাষ হিসেবে চেনে থাকে। হ্যাঁ। তো এই শুধু কি আপনি লাউ চাষ করেন নাকি পাশাপাশি অন্য কোনো সবজিও চাষ করে থাকেন? লাউ চাষ করি,
বেগুন চাষ করি, তার মধ্যে যে কলম শাক, এগুলা বিভিন্ন সবজি সাথে লাগা হয়, লাগে এক করা হয়। তো আপনি যে করলা চাষ করেন বলছেন, লাউ চাষ করেন, এগুলোর মধ্যে লাউ চাষ করতে হলে আপনি তো এখন একটা মানে পুরোপুরি জ্ঞান অর্জন করে গেছেন, এটা এই যে জ্ঞানটা আপনার স্বশিক্ষিত, অর্থাৎ আপনি একা একাই শিখেছেন, কেউ কি আপনি হেল্প করেছে, সাহায্য করেছে, না, শিখিয়েছে? আমার কেউ সাহায্য করেনি, আচ্ছা, আমার সাহায্য কেউ করেনি, আমি একা একাই সাহায্য নিতে তো গেছিলাম, কিন্তু আমার সাহায্য দেয়নি, গরিব মানুষ পছন্দ করেনি। এটা সত্যকার ঘটনা। এবং আমার গ্রামত অধিকাংশ লোকের প্রায় লোকের শুনলে বলবে এই ছেলেটা কি অবস্থায় চলাচল করে, তাহলে বুঝবেন। যার জন্য আমি খুব দুঃখিত, ভিতরে আমি আবাদ ফসল করি। আচ্ছা, এমনি আপনি সাধারণত স্থানীয় যে কৃষি অধিদপ্তর বা কৃষি অফিস, সেখানকে যোগাযোগ করেননি কখনো? কখনোই করিনি। আমি তো বললাম যা ওষুধের গাছ আমার নষ্ট হয়ে গেল, 80 শতক মাটি করলা লাগাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 80 সেখান শতক থেকে, হ্যাঁ। মানে 3 বিঘা মাটি করলা লাগাইছি ওই বছর আমি। আচ্ছা আচ্ছা, করলার গাছ সম্পূর্ণ কুঁকড়ি হয়ে গেল, কীটনাশক ওষুধ ব্যবহার করি, কোনো কাজ হয় না। জনাব রহমান, আমরা ফিরে আসবো, আমরা একটু ফোনে কথা বলবো, আমরা ইয়েতে এখন আমরা একটু সরাসরি ফোনে কথা বলতে যাচ্ছি জয়পুরহাটে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি মোনেম মনি, কথা বলছি তার সাথে। মোনেম, আমরা প্রতিবেদনে দেখেছি যে আমাদের যে মুনতাজার রহমান সাহেব ওখানে চাষ করছেন গ্রামে, এবং তার দেখা দেখি ওই গ্রামে আরও অনেক মানুষ সবজি চাষ করছেন, লাউ চাষ করছেন। এর পরিমাণ কত এবং কতখানি জমিতে তারা চাষ করছেন? ধন্যবাদ শামীম। মুনতাজার আসলে জয়পুরহাটের কৃষকদের একটা দৃষ্টান্ত। তার 2000, যেমনটি মুনতাজার বলেছিলেন, 2002 সাল থেকে তার এই পথে আসা, এবং তার সাফল্য, ঈর্ষণীয় সাফল্য দেখে গ্রামবাসীরা ঝুঁকে পড়েছেন লাউ চাষে। তো এর পরিমাণ মানে সঠিকভাবে নির্ধারণ করা যাবে না, তারপরেও দেখেছি রাস্তার দুই পাশে বেশ কিছু জমিতে কৃষকরা লাউ চাষ করছেন, এবং তারা সকলেই বলেছেন যে মুনতাজার তাদেরকে সহযোগিতা করে এবং পরামর্শ চাইলে পরামর্শ দিয়ে থাকে। তার পরিমাণ আমরা দেখেছি, হয়তো রাস্তার দুপাশে গেছিলাম, দেখেছি 10-15-20 বেশি, মানে এমনি ধানের পাশাপাশি লাউ চাষ করছে, এবং তাদেরকে জিজ্ঞাসা করে জানিয়েছে যে মুনতাজারের দেখা দেখি তারা এই মানে ঝুঁকে পড়েছেন এই লাভজনক ব্যবসায়। মুনি, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই চাষিরা যে চাষ করছেন সেইখানে তাদের বাজারজাতকরণে কি আর কোনো সমস্যা দেখা দিচ্ছে, বা তারা কিভাবে বাজারজাত করছেন, সেখানে কোনো মধ্যস্বত্বভোগীরা কাজ করছেন কিনা এখানে? জি, এখানে মধ্যস্বত্বভোগীরা, অবশ্যই মধ্যস্বত্বভোগী যদি না থাকতো তাহলে এরা মানে কৃষকরা হয়তো আরো বেশি দাম পাইতেন। এর মধ্যস্বত্বভোগীরা কাজ মানে করছে, এবং নিয়ন্ত্রণে মূলত এই বাজারটা নিয়ন্ত্রণে মূলত মধ্যস্বত্বভোগীদের কাজ দখলে। আচ্ছা, বাট এখানে এই আপনি কি কখনো আপনার স্থানীয় যারা কৃষি অধিদপ্তর আছেন তাদের সাথে কি কখনো এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে যে তারা এই যে বাজারজাতকরণ বা মার্কেটিং এর ক্ষেত্রে তারা কোনো সহযোগিতা করে থাকেন? বা এই বিষয়ে কথা বলেছি, বিভিন্ন সময়ে কৃষি বিভাগের সাথে কথা বলেছি। তো তারা বলেছে যে তাদের জনশক্তি কম বলে তারা বিশেষ করে এই বাজার ব্যবস্থাপনার দিকে মনিটরিং সঠিকভাবে করতে পারেন না। মনে আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের জয়পুরহাটের প্রতিনিধির সাথে, এবং আপনি তাকে চেনেন। উনি বলছিলেন যে আপনাদের বেশ সমস্যা রয়েছে, যেটা বিশেষত পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা আছেই, কিন্তু আপনি যখন জমি থেকে নিয়ে যাচ্ছেন সে সরাসরি আপনি যে কার কাছে বিক্রি করছেন? হাটে যাচ্ছেন, তো ওখানে কারা কিনছে? ওখানে হাটে আসে পাকার, তখন পাইকাররা কিনে ঢাকাত নিয়ে আসে, চিরাং নিয়ে যায়, বিভিন্ন জায়গা তারা নিয়ে যায় পাইকাররা। পাইকাররা মনে কর দাম বাজার হয়তো আজকে গেল 10 টাকা, 10 টাকা কিনলো, 12 টাকা গেল 12 টাকা, মানে যে বাজার একটা হয় সে বাজার মোতাবেক ওরা মাল কিনে নেয়। আচ্ছা, কিন্তু আপনি যে কিনছেন, আপনি যে বিক্রি করছেন, আপনি বলছেন গড়ে একটা লাউ কথা বলছেন 10 টাকা বিক্রি হয়, 10-12 টাকা বিক্রি হয়। হ্যাঁ, তো এইটা কি আপনি কখনো জানেন যে এটা জয়পুরহাটের বাজারে যেখানে আপনি বিক্রি করছেন মহাস্থানগড়ের বাজারে, বাট অন্য ধরা যায় বগুড়া শহরের আর কোনো হাট বা আর পাশাপাশি জায়গায় কত দাম পার্থক্য হয়, এটা কি আপনি কখনো রাখেন খোঁজ? হ্যাঁ, বগুড়া তো, ঢাকার বাজারে কি বিক্রি হয় সেটা কি আপনি জানেন? হ্যাঁ, ঢাকা তো খবর মাঝে মধ্যে রাখেন। কিভাবে রাখেন? ঢাকাত মনে করো ওই যে আমার এখানে চাচা আছে,
ঢাকাতে আছে। আমি চাচা বলে আপনার ওই লাইয়ের বাজারটা কত করে কিনে খোঁজ খবর খান, নেন। কত করে কিনে খান। আচ্ছা জনাব রহমান, আমরা ফিরে আসবো এই জায়গা থেকে আমরা কথা বলবো। আমরা এখন চলে যাচ্ছি একটি বিরতিতে, ফিরে আসছি শীঘ্রই। সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকেন। আমরা কথা বলছি সফল কৃষক মুনতাজা রহমানের সাথে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে হচ্ছে। আমরা কথা বলছি জয়পুরহাটের কালায়ের সফল চাষী মুনতাজা রহমানের সাথে। আমরা এখন এই বিষয়ে সরাসরি কথা বলতে যাচ্ছি টেলিফোনে। সেখানে জয়পুরহাটে সেখানে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জয়পুরহাটের উপপরিচালক মোহাম্মদ দেলবর হোসেনের সাথে। জনাব দেলবর, আমরা কথা বলছিলাম আপনাদের কালায়ের সফল উদ্যোক্তা সফল চাষী মুনতাজা রহমানের সাথে। উনি বলছিলেন যে চাষিরা ঠিক যে অর্থে সহযোগিতা পাওয়ার কথা কৃষি অধিদপ্তরের কাছে বা কৃষি দপ্তরের কাছে, স্থানীয়দের কাছ থেকে, সেটা পাচ্ছেন না। এই বিষয়ে আপনি কিছু বলবেন? না, আমরা সহযোগিতা প্রদান করছি, তবে আমাদের যে মাঠ কর্মী আছে তাদের যে কাজের ধরনটা আর কি, অনেক কৃষক থাকে তো, জি, মানে প্রত্যেকদিন এক জায়গাতে যাওয়া সম্ভব হয় না। বিভিন্ন কৃষকের কাছে মাঠ কর্মীরা বিভিন্ন সময় যেয়ে থাকে। তা ওনারা হয়তো আশা করে যে প্রত্যেক দিনে যাবেন, এইটা হয়তো সম্ভব হয় না, কিন্তু পর্যায়ক্রমে তারা যায় আর কি, মাঠে কাজকর্ম করে। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় আমি আপনার প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখে থাকি যে বিশেষত সবজিতে এখন অনেক কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। তো এই বিষয়ে আপনারা চাষিদেরকে কি কোনোভাবে সচেতনতা করছেন যাতে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে দূরীকরণ করা যায়? হ্যাঁ জি, আমরা এটা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে সেক্স ফেরামন ট্র্যাপ দিয়ে আমরা এর মদগুলো মারার চেষ্টা করছি এবং এটা কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। এই ট্র্যাপ ফাঁদ দিয়ে এই জৈব ফসল উৎপাদন, বিশেষ করে সবজি উৎপাদনের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক কৃষক এই মাঠে এটা প্রয়োগ করছে এবং ভালো ফল পাচ্ছে এবং ইনশাল্লাহ আশা করি যে বাংলাদেশে সচেতনতা বৃদ্ধি পাবে কৃষকের মাঝে এবং তারা এই কলা কৌশল গ্রহণ করবে। আমরা মাঠে সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এছাড়া আমরা আরেকটা বিষয় প্রায় শুনে থাকি যেটা হচ্ছে যে কৃষক যখন তার পণ্য উৎপাদন করে মাঠ থেকে, তারপরে বাজারজাতকরণের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হয়, মধ্যস্বত্বভোগীরা অনেকটাই প্রভাব বিস্তার করে থাকেন। এই বিষয়ে কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা আপনাদের কিছু করণীয় আছে, কিছু করছেন? মধ্যস্বত্বভোগী এরা একটা মানে সিন্ডিকেটের মতন আর কি। কৃষক যে উৎপাদন করে সেগুলো কৃষক ভালো দাম পায় না হয়তো, কিন্তু বাজারে দেখা যায় দাম বেশি। এটা আমার যারা ক্রয় করে তাদেরও অসুবিধা, কৃষকেরও ন্যায্য মূল্য পায় না। এর জন্য আমরা কৃষকদের দলবদ্ধভাবে একটা মানে কৃষক দল গঠন করার জন্য আমাদের আইপিএম ক্লাব আছে, তাদের মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এবং ন্যাশনাল জাতীয় পর্যায়ে আমরা একটা কমিটি গঠন করি। তারা যাতে এই ব্যবস্থাগুলো মানে ব্যবসা ভিত্তিক আমরা প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেরাই নিজেদের ফসল উৎপাদন এবং বিক্রয় করতে পারে, তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। জনাব দেলবর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম আমরা জয়পুরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ দেলবর হোসেনের সাথে। জনাব মুনতাজা রহমান, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম আপনার সাথে যে বাজারের কথা নিয়ে, যেটা আমরা কথা বলছিলাম, আপনি দেখলেন যে আপনাদের ওখানকার দেলবর সাহেবের সাথে যে আপনি বলছিলেন যে আপনি যখন জয়পুরহাটের বাজারে বিক্রি করেন তখনও কি আপনি খোঁজ খবর নেন যে অন্যান্য বাজারে কি অবস্থা? তো এটা আপনি এখন খোঁজ নেন? খোঁজ একটা আমি নেই, খোঁজ নিয়ে দেখি অন্যান্য বাজারে কি বাজার যায় সেটা খোঁজ নেই। তখন যখন খোঁজ আমি লিছি, ঢাকা শহরে তো মাল আসা আমার সম্ভব নয়। এটা জয়পুরহাটের বাজার, বগুড়ার বাজার আর মাছখানের বাজার, ঘরের বাজার, এটা তিনটা বাজার আমি ট্যালি করি, খোঁজ করেন, খোঁজ খবর নেই। জয়পুরহাটের মাল কয়েকদিন আমি বিক্রি করেছি, কিন্তু এই মাছখান বাজারের সাথে হয় না। ওখানে 2 টাকা কম জয়পুরহাটে, এখানে 2 টাকা বেশি। তো ওখান থেকে আবার এখানে 1 টাকা খরচা হয় নিয়ে আসতে, মাল পরিবহন করতে আপনার খরচ হয়, 1 টাকা খরচা হয়। জয়পুরহাটের থেকে এখানে মালের উপর 1 টাকা খরচা হয়। মাছটা 1 টাকা পাওয়া যায় বেশি, তাও মনে করো 520 লাগলে 500 টাকা পাওয়া যায়। তা তো জয়পুরহাটে বিক্রি করা। কিন্তু এই যে ধরেন আপনি খোঁজ নিচ্ছেন, আপনি ব্যক্তিগত উদ্যোগে নিচ্ছেন, গ্রামের আর চাষিরা কি করে? তারা আমার সাজেশন, আমি মাল ওখানে কি দাম বিকে আলেন, কি সুন্দর, তাহলে আমার মাল জয়পুরহাট নিয়ে যাবো কিনা নিয়ে যাবো না। এমন কোন গ্রামে ব্যবস্থা নাই বা আপনাদের এলাকায় ব্যবস্থা নাই যেখানে মানুষ সবাই দেখতে পাবে সকালবেলা যে
আশেপাশের কোন বাজারে কত কি হচ্ছে, এমনকি ঢাকার বাজারও যদি দেখার সুবিধা থাকতো ব্যবস্থা আপনাদের জন্য সুবিধা হতো না? আপনাদের হ্যাঁ পণ্যের সুবিধা ব্যবস্থা? হতো, টাকার মতন সেই রকম ইয়ে থাকতে দেখার সুবিধা হতো। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি যে আমি কথা বলছিলাম জনাব দেলবর হোসেনের সাথে, যে উনি বলছিলেন যে কৃষকদের কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে যাতে কম করা হয় সে বিষয়ে তারা চাষিদের পরামর্শ দিয়ে থাকেন। তো এই বিষয়ে আপনি এই মুহূর্তে কি করছেন, যে শুধু কি কীটনাশক দিচ্ছেন নাকি আর কোনো বিকল্প ব্যবস্থা না নিচ্ছেন আমি যাতে? তো আমার কৃষি অফিসার তো আমাদের কোনো প্রকার কোনো সাজেশন দেয় না, আমার যায়নি এলাকা জীবন, মানে এতদিন যে আমি আবাদ করতে যাইনি। ওরা মিথ্যে কথা বললো না ওটা না, মিথ্যা না, হয়তো উনি যেটা বলছেন যে যেটা হয় যে অনেক লোক থাকে তো তারপর আমার নিজে পদ্ধতি, মানে যেখানে বীজ নেই জয়পুরহাটে রান বীজ ভান্ডারে আমার বীজ নেই, ওখানে তারা করছে তোমরা এগুলা কীটনাশক বেশি ব্যবহার করো না, এখন কৃষি একটা ওষুধ নেমেছে কৃষি মারফতে, তো আমার কৃষি মারফতে তো আমরা পাই না, তো আমরা নিয়ে এসে দেবো। ডিলার তখন বললো ওই বীজের ডিলার, আমরা নিয়ে এসে দেবো। কত করে পিস? 25 টাকা পিস। তাহলে 1 বিঘা মাটি করা লাগবে, আর আগে প্রতি 5 শতকে একটা লাগবে, তাহলে 1 বিঘাতে হিসাব করে দেখা গেল 10টা বা 15টা, সেই হিসাবে এখন ওই ওটা আমাকে ওই ওষুধ আবার আমি কিনে নিছি। কিনে এলে লাগার পর তখন পোকামাকড় অনেক কম, তখন কীটনাশক কম ব্যবহার করা লাগছে, মানে কদু বেঁকা হয় না, আচ্ছা ওই কল্লা বেঁকা হয় না, সোজা একদম সোজা। আচ্ছা তাহলে আরেকটা বিষয় যেটা আমি বলি, যেটা হচ্ছে আপনি আপনার দেখা দেখি গ্রামের আরো কৃষক এসছে আপনার কাছে সাহায্য নিতে, হ্যাঁ, তো আপনি সাধারণত তাদের কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? আপনি যে শিখেছেন সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত বলা যায় যে ঠেকে শেখার মতো। হ্যাঁ ঠিকই। হ্যাঁ, কিন্তু আপনি তো তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তা সেক্ষেত্রে তারা কতখানি লাভবান হয়? তারা আগে আমার বলে তুমি এই আবাদগুলা কিভাবে করলে। আচ্ছা, তো আমি বললাম ইনকা করে ওপেন করা লাগবে, এভাবে ওপেন করা লাগবে, তখন আমরা না করবো। তো কর বাবা, 10 জন করলে আমারই সুবিধা, বাজারে একটু বেশি হবে, 10 টাকা সবাই কম পাবে, উৎপাদন বেশি হলে 10 টাকা বাজারে কম হবে, তখন উৎপাদন কম হবে, তখন তো দাম বেশি। আপনি অবসর সময় কি করেন যখন আপনার কাজ থাকে না, বা কোনো অবসর কি আছে আপনার? না আমার অবসর না, আমি এই কর্মলে সবসময়, আমার কোনো অবসর সময় নেই। খুবই আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, খুব সংক্ষেপে জানতে চাচ্ছি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা মনে করো এভাবে চলার পথটা যদি এভাবে আমার চলে যায়, একটা আশা করা যায় যে বাড়ি ঘর করার জন্য জায়গা তো নেই, সামান্য জায়গার ভিতর বাড়ি করে আছি, মাটির বাড়ি ছিল, ওটা ভেঙে ইট দিয়ে করেছি, ল্যাপ পোস্ট করা পারিনি, এটা না আমার বেশি আশা, এই ফসল ফাঁসি করে করার চিন্তা ভাবনা। এইটুকু হলে তো আর কিছু আমাদের তো জমি জমা আর করতে পারবো না, সেই রকম সমর্থ নেই, এটাতে কোনো রকম চলাচল আর কি। জনাব মুমতাজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এসছেন সুদূর জয়পুরহাট থেকে আমাদের অফিসে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের মতো এখানেই। খাতুনগঞ্জ থেকে দেখা হবে আপনাদের সাথে আবারও, আমাদের সঙ্গেই থাকবেন।